বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আরসিভির পক্ষ থেকে আমাদের বিশেষ নিবেদন শিহরিত শনিবার, শুধুমাত্র আরসিভির ইউটিউব চ্যানেলে। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। প্রাসঙ্গিক কিছু কারণের জন্য লেখক স্থান, কাল ও নাম পরিবর্তন করেছেন। রচনায় সৌরিক ঘোষ, গল্প পাঠে সাগ্নিক ভট্টাচার্য। কুশল বয়স্ক লোক, কুলি এবং ম্যানেজারের ভূমিকায় সাগ্নিক ভট্টাচার্য, অনন্যার ভূমিকায় বৃন্দা বৈশ্য সাহা, সুজয়ের ভূমিকায় সৌরিক ঘোষ, অনিলের ভূমিকায় অনিন্দ্য সুন্দর মির্জা। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। আমি যে জীবিত আছি সেটা আমার ভাগ্য না দুর্ভাগ্য বলে বোঝাতে পারবো না। আজ 1 বছর পেরোলো। সেদিন যা ঘটেছিল তারপর থেকে আতঙ্ক আমার একটা ব্যায়াম হয়ে দাঁড়িয়েছে। জীবনে যে এরকম এক অধ্যায় বেরোতে হবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আপনারা কজন বিশ্বাস করেন তা জানি না, বা জানতেও চাই না, তবে আমি বলি শুনুন, ভূত প্রেতাত্মা আছে। আমিও মানতাম না, তবে সেই দিনের ওই নির্মম ও ভয়ানক অভিজ্ঞতা আমায় উচিত শিক্ষা দিয়েছে। দিনটা ছিল গত বছরের এরকমই এই প্যাঁচে গ্রীষ্মের কোনো একটা রবিবার। অনেকদিন ঘরে বসে আছি, কোনো কাজকর্ম নেই সেরকম হাতে। ঠিক করে কোথাও ঘুরতে যাওয়ার কথা আমি, সুজয় আর অনিল মিলে। আরো কয়েকজনকে ডাকা হয় বটে, তবে কিছু প্রাসঙ্গিক কারণবশত ভ্রমণের অংশীদার হতে পারে না তারা। সুতরাং আমরা 3 জনই সম্বল। তবে তখন কি আর জানতাম এই বিভীষিকাময় ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের। যাই হোক, ঠিক হলো বুধাগড়ের ছোট্ট একটা জায়গা বালুকাগড় ঘুরতে যাওয়ার কথা। অনিল অবশ্য মুসৌরির কথা বলেছিল, কিন্তু আমি আর সুজয় রাজি হইনি তাতে। কেন যে হলাম না তার ব্যাখ্যা এখন দিতে পারবো না, তবে হলে হয়তো ভালোই হতো। সুতরাং যেমনি ঠিক তেমনি বেরোনো। সোমবার বেলা 3টে নাগাদ আমরা টিকিট কেটে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে টানা 9 ঘন্টা জার্নির পর অবশেষে বালুকাগড় স্টেশনে নামলাম। যখন নামলাম তখন সন্ধে গড়িয়ে রাত। বলতে দ্বিধা নেই, এর জন্য একমাত্র দায়ী ভারতীয় রেল ব্যবস্থার অতি তৎপরতা। যাই হোক, দুর্ভাগ্যক্রমে আমরা 3 জনই ছিলাম সেই ট্রেনের শেষ যাত্রী। জায়গাটা বর্ণনা দেওয়ার আগে স্টেশনটার বর্ণনা দেওয়া যাক। ছোট্ট স্টেশন, 2টো মাত্র ল্যাম্পপোস্ট, তার থেকে হলুদ টিমটিমে আলোক রশ্মি মেঝেটার উপর পড়ছে। কিছু দূরে সম্ভবত স্টেশন মাস্টারের ঘর, আর তার দক্ষিণ দিকে যাত্রীদের বসার জায়গা। স্টেশন চত্বর ফাঁকা, জনমানবহীন। একে অপরের দিকে তাকিয়ে কোনো চতুর্থ ব্যক্তি আছে কিনা খোঁজার চেষ্টা করলাম। অবশেষে দেখতে পাই 2টো লোক আর একটা কুলি দূরে একটা বেঞ্চিতে বসে আছে। আমরা তাদের দিকে এগিয়ে যেতেই কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। সাধারণ মানুষ ওইভাবে তাকায় কিনা আমার জানা ছিল না। কাছে আসতে তাদের মধ্যে একটা বয়স্ক লোক, বেশ মোটা সোটা, গলা ঝেড়ে বলল, তোমাদের তো আগে দেখিনি এখানে, কি চাই? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি। কাউকে দেখতে পাচ্ছি না বলে আপনাদের কাছে জিজ্ঞেস করতে এলাম, আশেপাশে কোনো হোটেল আছে? হোটেল? এরকম জায়গায় হোটেল পাওয়া তো মুশকিল। তবে হ্যাঁ, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা কি 2টো হোটেল পেতে পারো। তবে এত রাতে যাবে কিভাবে? কোনো ভ্যান রিক্সা পাবে বলে তো মনে হচ্ছে না। কিছু ভেবে উঠতে পারছিলাম না। এই সুযোগে অনিল ফস করে বলে উঠল, আমি বলেছিলাম এখানে আসিস না, আমার কথা তো শুনলি না। নে, এবার সারা রাত যে এখানে বসে থাকতে হবে। আচ্ছা দাদা, বলতেও কেমন লাগছে, কিন্তু আপনারা যদি আজ রাতটুকুর জন্য আমাদের কোনো থাকার ব্যবস্থা করে দেন খুব উপকার হয়। তারপর মিনিট 2 ধরে যে সবাই মিলে আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছিল সেটা বললে হয়তো ভুল হবে না। যাই হোক, কিছুক্ষণ পর কুলিটা বলে উঠল, বাবুরা, বলছিলাম যে আজকে যদি আপনারা আমার বাসায় থেকে যান, 3 জনের জন্য জানি একটু ছোট ঘর, অসুবিধা হবে। কোনো আমার সমস্যা নাই, কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি খুব সাত্বিক মানুষ, ভালো লোক। যাবেন নাকি?
আমরা সবাই সহমত স্বরে বললাম যে কোনো অসুবিধা হবে না, আমরা কাল ভোর হলেই বেরিয়ে পড়ব। অবশেষে থাকার ঘর যখন পাওয়া গেল তখন পৌঁছানো পর্যন্ত আপনাদের এই জায়গাটার বর্ণনা দিয়ে ফেলি। জায়গাটা বুধাগড়ের একটা ছোট্ট গ্রামাঞ্চলের, ছোট ছোট পাহাড় আর টিলায় ভর্তি, বেশ নির্জন ও শান্ত। এখানে আসার একটাই কারণ, নিজেকে একটু সময় দেওয়া। শহর, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, জটলা কাজ, এসব থেকে কিছুদিনের জন্য মুক্তি পাওয়া। দমবন্ধ হওয়া শহর থেকে পালিয়ে বাঁচার জন্য এখানে আসা। এই গ্রামে আসার প্রধান কারণ, এখানে অনেক প্রাচীন মন্দির, রাজাদের আমলের কিছু রাজকোষের ধ্বংসাবশেষ, অতি পুরনো ও জীর্ণ কয়েকটা কেল্লা এখনো অবশিষ্ট আছে। এরকম জায়গায় সচরাচর কেউ আসে না, বা খুব কম লোকই জানে এরকম জায়গার কথা। তবে আমি জানতে পারি আমার মামার কাছ থেকে। আমার মামা একজন পুরাতত্ত্ববিদ, সেই কারণে তাকে অনেক জায়গায় ঘুরতে হয়। আমারও ইতিহাসের প্রতি একটু টান আছে, তাই এই বালুকাগড় আসা। আমাদের আশ্রয়দাতা কুলির বাড়িতে বেশ কষ্ট করেই সেই রাতটা কাটাতে হয়েছিল বটে। যাই হোক, পরের দিন দুটো রিক্সা ধরে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে বেশ কয়েকটা টিলা আর প্রাচীন কিছু শিব মন্দির চোখে পড়ল। ভালোই লাগছিল, বেশ বেশ মনোরম পরিবেশ। সুজয় তার ব্যাগ থেকে বায়নাকুলারটা বার করে চারিদিক দেখতে লাগছিল। অনিল তো সিগারেটে টান দিতে দিতে কি যেন একটা গুনগুনো করছিল। এইভাবে 2 ঘন্টা টানা রিক্সাতে আসা বেশ কষ্টকরই ছিল। তারপর জ্যৈষ্ঠের তীব্র গরম, যদিও চারিদিকে গাছপালা থাকায় ততটা ঘাম অনুভব হয়নি। আমরা নামলাম মেঘ মল্লার নামে একটা হোটেলে। অচেনা জায়গায় অন্ধের জ্যোতি রিক্সাওয়ালা দুটি যা বলল তাই আমরা মেনে নিলাম। তারা বলল আর কয়েকটা হোটেল আছে বটে, কিন্তু সেগুলো স্টেশন থেকে আরো কিছুটা দূরে আর আকারেও কিছুটা ছোট, তাই তাদের কথা মতো মেঘ মল্লারেই নামা হলো। ভাড়া মিটিয়ে যে যার নিজের ব্যাগপত্র নিয়ে ঢুকে পড়লাম হোটেলে। প্রবেশ করা মাত্রই একটা কাক কোথা থেকে ডেকে উঠল। আমরা প্রায় চমকে উঠেছিলাম। ভেতরে গিয়ে দেখি শান্ত পরিবেশ, কেউ আছে বলে মনে হচ্ছিল না। রিসেপশনিস্টকে কোথাও না পেয়ে কি করব বুঝতে পারছিলাম না। বেরোতে যাচ্ছি, ঠিক তখনই একটা ভারী গলা আমাদের পিছন থেকে ডাকলো, নমস্কার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সম্ভবত ম্যানেজার। আমরা তাকে বললাম যে কেন আমরা এখানে এসেছি ও 3 দিনের জন্য এই হোটেলের একটা রুম বুক করতে চাই। সেটা শোনা মাত্রই তিনি বেশ ভালোভাবেই বললেন, 3 দিন তো ঠিক আছে, আসুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। ঘরটা বেশ বড় এবং শৌখিন। এরকম জায়গায় এত শৌখিন ঘর দেখে একটু অবাকই হয়েছিলাম বটে। ঘরের একটা কোণে টেবিল ল্যাম্প, 2টো বিছানা, ঘরে লাগোয়া বাথরুম, 2টো সিলিং ফ্যান, একটা সোফা, তার সামনে টি টেবিল। আর যেটা শেষে দেখতে পেলাম সেটা হলো একটা ভেন্টিলেটর, যেটা লাল কাপড় দিয়ে ঢাকা আর তার উপর একটা মন্ত্র লেখা। সন্দেহ হলো, ভাবলাম গিয়ে জিজ্ঞেস করি, কিন্তু ক্লান্ত থাকার দরুন নিচে নামতে ইচ্ছা করছিল না। 3 জনই কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়া আমরা বাইরেই সেরে নিয়েছিলাম, তাই ম্যানেজারকে বলে রাখলাম দুপুরে খাবো না। ঘুম থেকে উঠতে বিকেল হয়ে যায়। যখন ঘুম ভাঙলো তখন দেখি ঘড়িতে 6:30 বাজে। সুজয় বলল, চ ভাই, এখানে কোথাও বিয়ার পাওয়া যায় নাকি দেখে আসি, চ। অনিল বলল, এখনই চল তাহলে, কারণ আর একটু পর তো অন্ধকার হয়ে যাবে। হালকা হালকা আলো থাকতে থাকতে বেরিয়ে পড়া ভালো নাকি? এই কুশল, আসবি? না রে ভাই, আজকে আর ভালো লাগছে না, তোরা যা ঘুরে আয়, আমার মাথাটাও ব্যথা করছে প্রচন্ড। যাই একটু ব্যালকনিতে বসি গিয়ে, যদি বই টই পড়লে মাথা ব্যথাটা হারে। ওরা বেরোতে বেরোতে প্রায় আধ ঘন্টা লাগিয়ে দিল। আমি ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরাই আর লা মার্টিনের একটা বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ কাটার পর হঠাৎই একটা কান্নার আওয়াজ কানে আসে আমার। আমি বুঝতে পারি না প্রথমে,
মনের ভুল ভেবে আবার বইটা পড়তে শুরু করি। মিনিট 5 পর আবার সেই কান্নার আওয়াজ। এবার আমার খটকা লাগে। আমি তড়িঘড়ি করে উঠে ব্যালকনি থেকে উকি মারি, কাউকে দেখতে পাই না। তখন 2-3 বার কে কে ওখানে, কে আছে বলে ডাক দিই। কিন্তু আর কিছু শুনতে পাই না। আমি আবার বইটাকে নিয়ে পড়তে বসে যাই। হঠাৎ একটা অল্প বয়স্ক মেয়ের গলার আওয়াজ শুনতে পাই, আমার নাম ধরে ডাকছে। আমি তখন এক লাফে উঠে ব্যালকনি থেকে ঘরে ঢুকে দরজার ছিটকানি আটকে দিই। কিন্তু সেখানেই যে শেষ হয়নি। ঘরে এসে লাইট জ্বালতে গিয়ে দেখি লোডশেডিং। আমার গলা শুকিয়ে কাঠ। আমি ঘামছি বিছানায় বসে। ঘরে কেউ নেই। হঠাৎ সেই কণ্ঠস্বর আবার শুনতে পেলাম। কে কে ওখানে? তুই কে? আমি যাব না, তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি। কিছুক্ষণ চারিদিক নিশ্চুপ। তারপর আবার সেই গলার আওয়াজ শুনতে পেলাম, আরো বিভীষিকাময়। এবার আরো আরো বিভীষিকাময়। আমি অনন্যা, এসো এসো বলছি, এসো এদিকে এসো। আমার তখন মৃতপ্রায় অবস্থা। আমি কোন রকমে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে যাব, দেখি এক বিভৎস ভয়ানক চেহারা আমার দিকে এগিয়ে আসছে। কি বিশাল ভয়ানক চেহারা, আমার নাম ধরে অট্টহাস্যে ডাকছে। আমার কাছে এসো, আমার একটু করো। কুশল এসো, ভয় পাচ্ছ কেন? এসো এসো কুশল। ও আমার ভালোবাসেনি, তুমিও বাসবে না। এসো এদিকে এসো, আমার মুক্ত করো। ভয় পাচ্ছ কেন? এসো এসো এদিকে এসো। আমার কাছে এসো, আমার অনুভব করো। কুশল এসো। সেই বিভৎস মূর্তিটা আস্তে আস্তে আরো ভয়ানক হয়ে উঠছে। আমি চিৎকার করতে লাগলাম, না আমি যাব না, না তুই কে? তুই চলে যা এখান থেকে। কুশল, এই এই কুশল ওঠ, এই কুশল, এই কুশল, কুশল ওঠ রে,
কি হয়েছে তোর? কুশল? জ্ঞান ফিরতেই দেখি সুজয় আর অনিল আমার দিকে তাকিয়ে আছে। আমি ওদের সবটা বলি। প্রথমে তারা বিশ্বাস না করলেও পরে যে ছেলেটা এই সমস্ততে মানে না তার মুখে এই সমস্ত কথা শুনে হয়তো তারা সমস্তটা বিশ্বাস করেছিল। আমি সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করি এই ব্যাপারে। ম্যানেজার সব কথা শোনার পরে বলল, আপনি ঠিক আছেন তো? যাক, আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। আচ্ছা, আমায় বলুন তো, আপনি ভেন্টিলেটরে কি কোনো লাল রঙের কাপড় বাঁধা থাকতে দেখেছিলেন? হ্যাঁ, পশ্চিম দিকের ওই ভেন্টিলেটরটায়। সর্বনাশ, আপনি এখনই পালান এখান থেকে। আপনার জীবন বিপন্ন, আপনি শীঘ্রই পালান এখান থেকে। এই কাপড় আপনি প্রথম দিন দেখতে পেলেন কিভাবে? মানে? আরে অনন্যাই বাকে? অনেক বছর আগে একটা মেয়ে আর একটি ছেলে আমাদের হোটেলে আসে। তাদের বেশ বিচলিত ও আতঙ্কে থাকতে দেখায় আমি তাদের 3 দিনের জন্য ওই ঘরটা ভাড়া দিই। 2 দিন বেশ ভালোই কাটে, কিন্তু তৃতীয় দিনে সন্ধ্যে 7টা নাগাদ আমি শুনতে পাই তাদের কি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এবং তার থেকে তুমুল ঝগড়া, কি বাজঘেই গলার আওয়াজ। কিছুক্ষণ চলার পর সব শান্ত হয়ে যায়। ছেলেটি নেমে এসে সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ে তাড়াতাড়ি। আমি পিছু ডাকতে সে দৌড়াতে থাকে। সন্দেহবশত আমি ঘরে যাই। গিয়ে দেখি মেয়েটাকে লাল ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়ে দিয়েছে। আপনাদের আগে আরো 2 জন ওই লাল ওড়না দেখতে পায়। আর আসার 2 দিন পর, অর্থাৎ তৃতীয় দিনে, তারা প্রত্যেকেই মারা যায়। কিন্তু আপনি যে কেন প্রথম দিনেই দেখতে পেলেন তা বুঝতে পারছি না। আপনি চলে যান এখান থেকে, এখনই চলে যান। তাহলে এই জিনিসগুলো কি প্রথমে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য নয় আমাদের কাছে? বলতাম, আপনাদের ক্লান্ত দেখাচ্ছিল বলে তখন কিছু বলিনি, আজই বলতাম। কিন্তু তার আগেই যে সমস্ত ঘটে যাবে বুঝতে পারিনি। এখনো সময় আছে, আপনারা প্রাণ নিয়ে পালান। একটা ভ্যান গাড়ির ব্যবস্থা না হয় করে দিচ্ছি আমি। তারপর সবাই আমরা ব্যাগপত্র নিয়ে সেদিন রাতেই স্টেশনে এলাম। সুজয় হঠাৎ বলল, কুশল, ওটা দেওয়ালে কি রে? দেখ। দেখি দেওয়ালে একটা পোস্টার লাগানো। ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখি সেই দিনের ওই 3টে লোকের মুখ, আর নিচে লেখা, এরা সবাই মৃত, এদের দেখলে কোনো মতেই এদের ডাকে সাড়া দেবেন না। তাই সকালে আজ কুলিটাকে দেখতে পাইনি ঘরে। মনে আছে কত ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে শেষ অব্দি বেরিয়ে আসতে বাধ্য হলাম। মুহূর্তে শুনতে পাই ট্রেনের হুইসেলের শব্দ। তাই তড়িঘড়ি করে ব্যাগ ট্যাগ নিয়ে ট্রেন থামতেই উঠে পড়ি আমরা ট্রেনে। আর এক মুহূর্ত না, সেদিন কোনো রকমে প্রাণটা নিয়ে বাড়ি ফেরত এসেছিলাম।